আজকে আমরা চলে আসলাম আন্তর্জাতিক প্রশ্ন ব্যাংক নিয়ে, এবং আমি বিশ্বাস করি এবারের মেডিকেলে এই আন্তর্জাতিক প্রশ্ন ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন কমন থাকবে, এটা আমি বিলিভ করি। সবসময় এরকম হয় মেডিকেলে, নর্মালি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকেই দেখা যায় যে তোমার এই প্রশ্ন ব্যাংক থেকেই তোমার কমন থাকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ঢুকাই দিছে এই বছর, তার মানে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে তারা বিসিএস, ডিইউ এবং এই প্রশ্ন ব্যাংকটাকে টার্গেট করবে, ঠিক আছে। সো আমাদের প্রশ্ন ব্যাংক দেখাটা খুবই জরুরি। সো আমরা এটা দেখবো, এবং দেখো তোমাদের 2001 সাল থেকে 2018 সাল পর্যন্ত আন্তর্জাতিক প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা কিন্তু গ্যাদার করেছি, ঠিক আছে। সো দেখো, আচ্ছা তাহলে আমি শুরু করি। তোমরা একটু খেয়াল করো তাহলে সবাই, যে মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 সালে কি প্রশ্নটা আসছিল, নিচের কোনটি বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালিত হয়। তাহলে দেখো, প্রতি বছর 31শে মে তোমার বিশ্ব তামাক দিবস হিসেবে পালন করা হয়। এবং আমরা একটু ব্যাখ্যাটা একটু পড়ি। ব্যাখ্যায় কী লেখা বলো তো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ 1987 সাল থেকে এই দিবসটি পালন করে আসছে। তাহলে এটা আসলে এতটা ইম্পর্টেন্ট কিনা আমি বলতে পারি না, যে 1987 থেকে। এটা হলে আসলে কি বাচ্চাদের একটা কনফিউশন জেগে যায়, শুধু তামাক দিবসই পড়বো 1987 থেকে, তাহলে তো এভাবে সব দিবসই পড়তে হবে যে কত সাল থেকে পালন করে আসতেছে পুরো পৃথিবীব্যাপী, তাই না। তাহলে এখান থেকে এটা জাস্ট তোমরা একটু দেখে রাখো, জাস্ট দেখে রাখলাম 1987। আর এমনিতে তামাক মুক্ত দিবস এটা তুমি অনেক ইম্পর্টেন্ট, 31শে মে, ঠিক আছে। সো দেখো, তাহলে এখান থেকে আরও কী হতে পারে, যেমন এই 7 এপ্রিল দেখে আমাদেরকে বলতে হবে এটা কিন্তু স্বাস্থ্য দিবস, এবং এটাও মেডিকেল আসছে, এই কোয়েশ্চেনটাও মেডিকেল আসছে। কিন্তু কথা হচ্ছে এইটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের যখন মেডিকেল ছিল এটা না মানে বাংলাদেশের সিলেবাসে ইনক্লুড ছিল, কারণ বাংলাদেশিরাও তো পালন করে স্বাস্থ্য দিবস, তাই না। আর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এটাও আমাদের বাংলাদেশের টপিক থেকে আসছে। তো ঢাকা ইউনিভার্সিটি খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু আসছিল পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়, 1921 সালে। আর 1 জুলাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দিবস বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস, 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। তাহলে দেখো, প্রশ্ন ব্যাংক পড়ার নিয়ম যে শুধু বিশ্ব তামাক দিবস কমে 31 মে, এটা আসলে না। বাকি যে 3টা অপশন আছে, এই 3টা অপশন কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এবং এখানে করা আছে সেটা তোমরা একটু দেখবা, কিছু না জাস্ট একটু পড়বো। এর মধ্যে আমার তো মনে হয় 7 এপ্রিল এটা সবার জানা উচিত, যেটা অলরেডি একটা গিভেন কোশ্চেন। অ্যাকচুয়ালি এটাও তোমাদের জানা উচিত, সেটা উচিত না বা তোমরা জানো না, সেটা হচ্ছে এখন জেনে নিবা। ক্যান্সার দিবস হচ্ছে ফেব্রুয়ারি, এটা মনে রাখার একটা ওয়ে। ক্যান্সার ক ইকুয়ালস টু হচ্ছে 1, তাই না। ক শুরুতে আসে, আর ফেব্রুয়ারি 2য় নাম্বার মাস না ফেব্রুয়ারি, দেখো 1 টু একটা মিল আছে, আর এরপরই চলে আসে 4, 3টা বাদ দিয়ে 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। ওকে, তাহলে পারবা তোমরা। তারপর আসলে এই যে বিমস্টেক খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন বিমস্টেক জিকের সময় পড়াই ইমোশনাল হয়ে যাই, কারণ বিমস্টেক থেকে কিন্তু কোশ্চেন আসছে মেডিকেলে, সেটা হচ্ছে অর্থনৈতিক, এবং এটা বোঝাটাও খুব ইজি। এই ইটা দিয়ে ইকোনমি বোঝায়, এই ইটা দিয়ে কিন্তু ইকোনমি বোঝায়, যার কারণে হচ্ছে তোমার এই 1997 সালের 6 জুন এটা গঠিত হয়, এটা জানবা। 1997 সালের 6 জুন, এটা ইম্পর্টেন্ট, যে বিমস্ট্যাক থেকে যদি আসতে পারে এটা কোন ধরনের প্রতিষ্ঠান, তাহলে এর প্রতিষ্ঠা কালটাও আসতে পারে। এবং আমরা জানি 1997 অনেক কিছু হয়েছে, এর মধ্যে বিমস্ট্যাক হয়েছে, এটা মনে রাখা খুবই ইজি। 6 জুনে মনে রাখতে পারবা যদি তোমরা চাও। কীভাবে মনে রাখা যায় খেয়াল করো, যে বিমস্ট্যাকে 7টা অক্ষর আছে, এই বিমস্ট্যাকে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই 7 দিয়েও মনে রাখতে পারবা 1997, আর এই 7 থেকে একবার দিয়ে দিলে তুমি পাবা 6 জুনও মনে হয় আমাদের 6 নাম্বার মাস, তাই না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 নাম্বারই তো, 1 2 3 4 5 6 নাম্বার, সেইটাও 6 নাম্বার, তো হয়েই গেল। খুবই ইজি, মনে রাখাটা খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা, এখন বিমস্টেক নিয়ে আরও কথাবার্তা আছে। শুরুতে বিমস্টেকের পূর্ণরূপ বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা ইকোনমিক কোঅপারেশন থাকলো। বর্তমানে পূর্ণরূপ হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। সো আমরা বর্তমানে ফুল ফর্মটা শিখবো, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। সো আমাদের যেটা জানা লাগবে, এই ইনিশিয়েটিভটা আমাদের পুরো একটা জানা লাগবে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জানা লাগবে। তাহলে তোমরা কী করবা বলো তো, এটা তোমাদের দরকার নেই, কঠিন হয়ে যায় অনেক। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে এই বিমস্টেকের বিটা দিয়ে তোমার কিন্তু বাংলাদেশ না, বে অফ বেঙ্গল বুঝাইতেছে। আর আইডি ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক, এখান থেকে এই কোশ্চেনটা আসছে। ইকোনমিক দিয়ে অর্থনীতি, কোন ধরনের প্রতিষ্ঠান, একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিমস্টেকের সদস্য রাষ্ট্র 7টি, এটা খুবই ইম্পর্ট্যান্ট।
আমি একদম 5 স্টার দিয়ে দিলাম। তোমাদের কোথায় কোনটা সদস্য রাষ্ট্র এগুলো কিন্তু প্রশ্নে দিয়ে দিবে, ঠিক আছে। এই বিমস্টেকের কয়টা আছে আমার? 7টা। এই জিনিসটা কিন্তু আমি বললাম পরীক্ষায় দিয়ে দিবে, 7টা সদস্য রাষ্ট্র হচ্ছে 7টা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আর কি, এটি প্রতিষ্ঠায় 2014 সালে ঢাকা, খুবই ইম্পর্টেন্ট। ঢাকা হচ্ছে সদর দপ্তর। তোমাদের এখন আন্তর্জাতিক পড়াচ্ছি মানে দেখবা একটু পরেই সদর দপ্তর আসা শুরু করবে, সদর দপ্তর আসা শুরু করবে। আমি বারবার বলতেছি সদর দপ্তরে তোমরা ইম্পর্টেন্স দাও, ঠিক আছে। তো ঢাকায় আমাদের, তো ঢাকায় আরেকটা কি আছে বলো তো? বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়, এবং ঢাকায় আরেকটা হচ্ছে সিরড্যাপ। এই সিরড্যাপ যেটা আছে, খেয়াল করো, এই সিরড্যাপটা হচ্ছে তোমাদের কিন্তু ঢাকায় আছে। এই সিরড্যাপ দেখো, সিরড্যাপটা দেখতে পাচ্ছ, এই সিরড্যাপটা, এই সিরড্যাপের সদর দপ্তর, বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়। আমি তো এইভাবে মনে রাখি ডিটা দিয়ে ঢাকা, ঠিক আছে। আর এই বি দিয়ে নর্মালি ফুল মিনিং আসে বে অফ বেঙ্গল, কিন্তু আমি মনে রাখি বাংলাদেশ, আর বাংলাদেশ মানে হচ্ছে সদর দপ্তরটা হচ্ছে ঢাকায়, বুঝছো? আচ্ছা, আর কিছু আছে কিনা আমি একটু দেখি। 2014 সালে ঢাকায় স্থাপিত, এটা এত ইম্পর্টেন্ট না। ঢাকায় এই যে দেখো লেখা আছে সিরড্যাপ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস করো না করে এখান থেকে আমার মনে হয় একটা কোশ্চেন কমন পড়ে যাবে যদি ওরা সদর দপ্তর থেকে কোশ্চেন করতে চায়। যে আরও কয়েকটা আন্তর্জাতিক সংস্থা যেমন সিরড্যাপ, এখানে ডি, ICDDRB, এখানে অনেকগুলো ডি আছে। আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট, এটাও ঢাকায়। তোমাদের আমার তো মনে হয় এতদিনে বাংলাদেশ টপিক পড়তে চাইলে তোমরা আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে ঢাকায়, জানতেই হবে। দেখো সারা বিশ্বের পাট নিয়ে গবেষণাটা আমাদের দেশে হয়তো জানা তো উচিত, তাই না? সো এবং আমরা বিশ্বে প্রথম, পাট রপ্তানিতে আমরা কিন্তু বিশ্বে প্রথম, বুঝতেছো? আমাদের দেশে এত পাট রপ্তানি হয়, কিন্তু তারপর আমরা এত উৎপাদিত হয়, তারপর আমরা সেটা বাইরের দেশে রপ্তানি করি, এক্সপোর্ট, ঠিক আছে। এটা আসলে গর্বের আমাদের জন্য। তো এখানে সবগুলো ঢাকাতে সদর দপ্তর। আর যদিও বাংলাদেশে অনেকে মনে করতে পারো যে অনেক বেশি উৎপাদিত হয় পাট, তাই বোধহয় আমরা এত নিজেরাই ইউজ করি, তারপর বাইরের দেশে এক্সপোর্ট করে দিই। আসলে পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় আমাদের দেশে, হোক না হোক, প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে ভারত। ওরা তো রপ্তানিতে ভারত সেকেন্ড, আর আমরা প্রথম। আমরা এত নিজেদের জন্য ইউজ করি না, মানুষকে দিয়ে দিতে পছন্দ করি। আচ্ছা, তারপর আসো এই যে, এটা তো এগুলো এই প্রশ্ন, এটা হচ্ছে ইন্টারনেট রিলেটেড কোশ্চেন। ইন্টারনেট রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। আমি বললাম তোমরা এখন WW দেখতেছো, একটু পর আরও দেখবা এই ইন্টারনেট রিলেটেড কোশ্চেন, কারণ বর্তমান যুগটা দেখো না কিসের যুগ। তাহলে এই টিম বার্নার্স-লি কিন্তু তোমার ইমেল, ইয়াহু এগুলো আবিষ্কার করছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং কত সালে এটা একটু জেনে রাখো, 1989, ঠিক আছে। এখান থেকে কিছু জানা লাগবে না। এবং এই যে ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, ওয়ার অ্যান্ড পিস রচয়িতা বলো তো এটাকে? শেক্সপিয়ার, তাই না? শেক্সপিয়ার। এখন আমাদের কথা হচ্ছে, একটু কঠিন হয়ে গেল না? এত রাইটার, এখন দেখা যাবে যে এই লিও ভাই প্রোনাউন্সিও করতে পারছি না, এটা হচ্ছে লিও, যেটাই হোক, চার্লস ডিকেন্স, হ্যাঁ, জর্জ বার্ডেন শাও, লিও টলস্টয়, এই অবস্থায় এই নামগুলা আমাদের কিন্তু, তার মানে এদের যারা বই লিখছে এই নামগুলো জানতে হবে। শেক্সপিয়ারের আরও বইয়ের নাম জানতে হবে। তোমাদের এত সময় নেই এখনও, যদিও আমরা একটু ব্যাখ্যাটা পড়ি যে যুদ্ধ, শান্তি, ওয়ার, পিস, এর রুশ লেখক অনেক কিছু, তাই না? রুশ লেখক টলস্টয়, ঐতিহাসিক উপন্যাস, বইটি এত থেকে এত অনেক কিছু, বইটির প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে। মানে চলে আসলো, দেখা গেল, ঠিক আছে। নেপোলিয়ন বোনাপার্টের রুশ অভিযান, কি সুন্দর। ওয়ার অ্যান্ড পিস, নেপোলিয়ন বোনাপার্টে কি একজন পিসফুল মানুষ ছিল, আর তার যুদ্ধের অভিযান, রুশ অভিযান, সেটা হচ্ছে ওয়ার, বুঝছো? এই তো VGF ফুল ফর্ম যে আসে সেটা জানো তোমরা, মেডিকেল 17-18-তে ল্যান্ড করলাম, ঠিক আছে। ফুল ফর্ম তোমরা জানতে হবে, না জানলে তো সমস্যা। এটা কী হবে? ভালনারেবল গ্রুপ ফান্ডিং, আচ্ছা, গ্রুপ ফিডিং, আচ্ছা ঠিক আছে, দেখো আমি ভুল করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই গ্রুপ ফিডিং এটা পড়ে ফেলা। এটা মানে কি আসলে? ভিজিএফটা কি যদি ব্যাখ্যা চাও, এখানেই আছে। সেটা হচ্ছে 1974 সালে দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশ্ব কর্মসূচি WFP সাথে অংশীদারিত্বে VGF কর্মসূচি চালু করলে, এটি প্রবর্তিত হলে VGF পরপর 2 বছরের জন্য প্রতি মাসে আচ্ছা, অনেক কিছু করলো। জাস্ট মাথা রাখবা, এই দুর্ভিক্ষটার জন্য এই ভালনারেবল গ্রুপ ফিডিং মানে হচ্ছে যে তোমার ফিড করাবে কাদেরকে? যারা ভালনারেবল, একটু ক্ষতিগ্রস্ত, তাই না? তাদেরকে ক্ষতিগ্রস্ত বলতে এই দুর্ভিক্ষে 1974 সালে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা। বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটা? বড়, এখানে উত্তর দেয়া নাই, কারণ একটা আছে, এটা মেলবর্নে উত্তরটা, মানে তখন ওই টাইমের জন্য। কিন্তু 2024 অনুযায়ী অস্ট্রিয়ার ভিয়েনা বর্তমানে বিশ্বের সবচেয়ে বসবাস করার উপযোগী শহর। এটি অপশন না থাকলে ইকোনমিস্ট সবচেয়ে বেশি আদর্শ শহর হচ্ছে অকল্যান্ড।
আচ্ছা, এখানে অনেক কথা বলছে, আমি একটা কথা বলি, মেডিকেলে একটা জিনিস আছে যে ওরা এইটা নিয়ে পুরাটা কপি করে তোমার এই 24-25 শিক্ষাবর্ষে কোশ্চেন তুলে দিবে, তখন অ্যান্সারটা দেখাবা মেলবর্নে। আর যদি ওই যে ওর মাথা খাটায় দেয় তখন দেখবা অস্ট্রিয়ার ভিয়েনা থাকতে পারে, তখন অস্ট্রিয়ার ভিয়েনা দেখাবা। আর অপশানে না থাকলে তখন তোমাকে বসবাস উপযোগী দেখাতে হবে নিউজিল্যান্ডের অকল্যান্ড। তাহলে নিউজিল্যান্ড, অকল্যান্ড, ল্যান্ড কথাটা মিল আছে, ঠিক আছে? আমার মনে হয় এগুলা অত প্যারানোর দরকার নেই, জাস্ট 3টা ওয়ার্ড মনে রাখবা, মেলবোর্ন, ভিয়েনা, অকল্যান্ড, ঠিক আছে? এত প্যারানোর দরকার নাই, ঠিক আছে? আর ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা তোমাদের ফিজিক্সের অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাস্ট্রোলজির যে চ্যাপ্টারটা আছে স্টিফেন হকিং, ওখানে এটা ছিল ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটা হয় ফিজিক্স থেকে দিচ্ছে না এই আন্তর্জাতিক থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে স্টিফেন হকিংয়ের একটু দেখে রাখতে পারো, এই 2018টা লাগবে, কারণ এটা কিন্তু রিসেন্ট, মানে সায়েন্টিস্ট অনেক মানে রিসেন্ট যিনি মরছেন বা কী বলবো মৃত্যুবরণ করছেন উনি হচ্ছে 2018 সালে স্টিফেন হকিংস। তার একটা বিশেষত্ব জানো কি? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কিন্তু ল্যামাইটার, তোমরা জানো। এগুলো সব ফিজিক্স থেকেই পারা যায়। আরও অনেক কিছু আছে, এখান থেকে পড়তে পারো। পড়বা নাকি? 1988 সালে বইটি প্রথম প্রকাশ পায়। কোন বইটি? তাত্ত্বিক মহাবিশ্ব গবেষণা কেন্দ্রের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজি। 1988 সালে বইটি প্রথম প্রকাশ পায়। 1991 সালে বইটির অবলম্বনে পরিচালক ইরল মার্সন একটি জীবনীমূলক প্রামাণ্য। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট যে পরিচালক ইরল মার্সন, এইটা একটু মনে রাখবে। শুধু ইরল কথাটা মনে রাখলা। ইরল কী করছে বলতো? জীবনীমূলক প্রামাণ্য চিত্র বানাইছে, যেখানে স্টিফেন হকিং নিজেই নিজের অভিনয় করেন। কি সুন্দর, তাই না? জীবনীমূলকে নিজেই নিজের অ্যাক্টিং করছে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বেশি কার্বন, এটা চীন, এটা চীন, এটা চীন। খেয়াল করবা, খেয়াল মনে রাখবা, কার্বনের সি, চীন লিখতেও তো সি আসে, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর গ্রিন হাউস ও কার্বন নির্গমনের শীর্ষ দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, এগুলো সবই লাগবে। তাহলে এই গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, যেটা তৈরি হয় কার্বন দিয়ে, সো হইলো তো, তাই না? আর মাথাপিছু গ্রিন হাউস গ্যাস ও কার্বন নির্গমনের শীর্ষ দেশ পালাও, দ্বিতীয় কাতার। তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে মাথাপিছু মানে কি জানো? মানে তুমি এখানে করছো টোটাল করে দেখছো যে চীনের থেকে বেশি, চীনের মানুষ বেশি, সো টোটাল করে অবশ্যই চীনই ফার্স্ট হবে। সেকেন্ড ইউএসএ কেন? ইউএসএ তো যদিও মানুষ কম, কিন্তু তারা অনেক উন্নত, তারা অনেক বেশি খরচ করে। আচ্ছা, অনেক কার্বন রিলিজ করতেছে। আচ্ছা, আর মাথাপিছু মানে কি? টোটাল মানুষ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পিপল বা পপুলেশন। তখন তুমি পালাও পাবা। পালাও এত খরচ করতেছে, মানে পালাও মনে পালাইছে ভয়ে, পালাইছে যে আমাদের তো ধরছে যে আমাদের তো মাথাপিছু বেশি। দেখা যাচ্ছে প্রতিটা মানুষ ইউজ করতেছে এই কার্বন, প্রতিটা মানুষ। তার মানে পালাও খুব উন্নত, তাই না? আর হচ্ছে কাতার, সেকেন্ড কাতার। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17। স্যাগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী। এই কোশ্চেনগুলো একটু কঠিন, ঠিক আছে? একটু কঠিন। স্যাগমুন্ড, এই মুন্ডের এম দিয়ে মনে রাখবা, মনোবিজ্ঞানী, ঠিক আছে? স্যাগমুন্ড ফ্রয়েড একজন অস্ট্রীয় মনোবিজ্ঞানী বা মনতাত্ত্বিক, মনোসমীক্ষণ বা সাইকো অ্যানালাইসিস নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক, মনোবীক্ষণের জনক। এটা দেখবে এবার চলে আসতেই পারে। ফ্রয়েডকে বলা হয় মনোবিজ্ঞানের জনক। যারা কোশ্চেন ব্যাংক পড়ছে তারা পারবে, আর যারা পড়ে নাই তাদের কিন্তু অনেক টাফ হবে। আচ্ছা, সিজিপিএ, কি সুন্দর একটা কোশ্চেন। কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট, এটা তো মানে এটা তো কমন সেন্স থেকেও পারা যায়। কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এবারে সবাই জানো জিপিএ, সারাক্ষণ তোমরা বলো জিপিএ 5 পাইছি, এই পাইছি, সেই পাইছি। তো সিজিপিএ এর আগে, জিপিএর আগে সি চলে আসছে, তো এটা কিউমুলেটিভ ওয়ার্ডটার মানে কি? কিউমুলেটিভ ওয়ার্ডটার মানে হচ্ছে সব পুরাটা একসাথে, পুরো তোমার সারা বছর ভার্সিটিতে এটা হয়, সারা বছর যা পড়ছো সেই গড়টা করে তোমাকে একটা রেজাল্ট দিলে, একটা সিজিপি দিল, ঠিক আছে? অনেকে দেখবা যে চাকরির জন্য এই সিজিপিটা জানতে চায়, যে তোমার কিউমুলেটিভ এই সারা বছর যে পড়ছো ভার্সিটিতে তোমার রেজাল্টটা দাও, ঠিক আছে? 269 জন যাত্রীসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, এই যে এয়ারলাইন্স থেকে কোশ্চেন আসতে পারে, আন্তর্জাতিক এয়ারলাইন্স বিমান থেকে অনেক প্রশ্ন আসে। যে মালয়েশিয়ার চলে আসছে এয়ারলাইন্স ফ্লাইট MI এত নিখোঁজ হয়, বিমানটির গন্তব্যস্থল কী ছিল? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, কি সুন্দর। এটা যদিও সাম্প্রতিক, বর্তমানের জন্য সাম্প্রতিক না, এটা সেই তোমার দেখো 16-17 জন্য সাম্প্রতিক, ঠিক আছে? তো বর্তমানের জন্য না। তো তোমাদের কাজ কি বলো তো? পড়ে ফেলা। যে ফ্লাইটটার নাম দেখো, মালয়েশিয়া এয়ারলাইন্স, ফ্লাইটটার নাম খেয়াল করবা, MI 370 খেয়াল করবা, 2024 সাল নিখোঁজ হয়। আমরা কোশ্চেন থেকেই পড়তে পারি, কোশ্চেনটাতেই অনেক বেশি ইনফরমেশন। আর বিমানের গন্তব্যস্থল কোনটা ছিল বলো তো? বেইজিং ছিল। কি সুন্দর। বেইজিং কোনটা বলো তো? যারা বেইজিং চিনো বলো, আমাকে বলো। বেইজিং হচ্ছে চায়নার রাজধানী। তাহলে চায়নায় যেত না বলো তো? কে যেত? তাহলে মালয়েশিয়া টু চায়না। কি সুন্দর, বলো, মালয়েশিয়া টু চায়না। সুন্দর একটা ডেস্টিনেশন হতো, কিন্তু হয় নাই।
মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MI370, একটু মনে রাখবা, আমি একটু বলতেছি এই লাইনটা একটু মনে রাখবা, 2024 সালে নিখোঁজ হয়, ঠিক আছে? এটাই আমি বলবো, তোমরা একটু কষ্ট করে মনে রাখো, ঠিক আছে? লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইন্সের নাম? মানে একই বছরে 2বার এয়ারলাইন্স থেকে কোশ্চেন আসছে। আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদেরকে এয়ারলাইন্সের ইম্পর্টেন্সটা। যদি বুঝো তো ভালো, আর বুঝার পর করণীয় কি? বুঝার পর করণীয় হচ্ছে কোচিং থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরবরাহকৃত প্রোভাইডেড ইয়াগুলা পড়া, কোচিংয়ের মানে আন্তর্জাতিক শিট দিবে না, সেই শিট থেকে সর্বপ্রথম এয়ারলাইন্সটা খুলে পড়ে ফেলা, সদর দপ্তরটা খুলে পড়ে ফেলা, পুরোটাই পড়বা, কিন্তু এয়ারলাইন্সের ইম্পর্টেন্স কিন্তু অনেক। জার্মানি, দেখো লুফথানসা কি বলতো? লুফথানসা হচ্ছে দেশের জাতীয় এয়ারলাইন। এখন দেখো ইন্দোনেশিয়া, বাকিগুলো আমরা একটু জেনে ফেলবো, ইন্দোনেশিয়াতে আছে গারুদা, চীন হচ্ছে চীন এয়ারলাইন্স, কি সুন্দর। রাশিয়া হচ্ছে এরোফ্লট। এখন কথা হচ্ছে এগুলো আমরা একটু পড়বো, কীভাবে পড়তে পারি আমরা। তো দেখো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি যে জার্মানি হচ্ছে লুফথানসা। তোমাদের মনে আছে কিনা বলো তো, মনে আছে কিনা? তো জার্মানি বলে তোমাদের কি মনে পড়ে? অফকোর্স তারা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ওন করছিল, তাই না? বলো তো কত সালে? 2014 সালে। তো সবাই তোমরা সব কিছু জানো, তাই না? আচ্ছা, এটা কেন বললাম? 2014 সালে দেখবা লাস্ট মোমেন্টে জার্মানি বলতেছে আমার কিন্তু এই ইয়াটা মানে জিততেই হবে, এবার শিরোপা, আমরা যেহেতু ফাইনালে উঠছি, একদম ফাইনাল খেলে শিরোপা জিতেই আমরা যাব, মানে একদম ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটা একদম লুফে নিতে চাইছে তারা, তাই না? একদম লুফে নিতে চাইছে দেখে আমরা মনে রাখতে পারি এখান থেকে যে জার্মানি লুফথানসা, তারা লুফে নিবে, ঠিক আছে? এবং জার্মানি লুফে নিছে, ওকে। আর বাকি যে দেশগুলো অপশন আছে তারা তো ওয়ার্ল্ড কাপ কখনো জিতেও নেই, বুঝছো? আচ্ছা, ইন্দোনেশিয়া হচ্ছে গারুদা। ইন্দোনেশিয়ার কত নাম্বার তোমাদের এগুলো শিখাইছি? 3। গারুদা 3 নাম্বার। তাছাড়া ইন্দোনেশিয়া বলতে গেলে একটা আসছে, গারুদা বলতে গেলে একটা আসতেছে, তার মানে এত কিছু মিলে যাওয়ার পর গারুদা ইজ নান এক্সেপ্ট ইন্দোনেশিয়া, ঠিক আছে? আর চীন এয়ারলাইন্স। রাশিয়া হচ্ছে এরোফ্লাইট। আচ্ছা, রাশিয়া আর ইউএসএর যে সবসময় ঝগড়া, জানো তো? রাশিয়া বলে না আমি নাম্বার 1, ইউএসএ বলে না আমি নাম্বার 1। নাম্বার 1 আসলে কে আমরা কেউ জানি না, নাকি? আচ্ছা, তো রাশিয়া যেহেতু বলতেছে আমি নাম্বার 1, তাহলে এই এরোফ্লেট, এরো ইংলিশে লিখো তো, এরো লিখতে এই যে এ ফর 1, এভাবে একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো হইলো। এবার আসো একটু, দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোথায়? বলো অ্যান্সার কী হবে? আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, বিশ্ব স্বাস্থ্য দক্ষিণ, এটা হচ্ছে সাফ বলতেছি, এটা সাউথ এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে উত্তরে নয়াদিল্লি, তার ভারতে। খেয়াল করবা, একটু খেয়াল করবা, এগুলো টেকনিক দিয়ে পড়া যায়। সেটা হচ্ছে তুমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন পড়বা অনেকেই দেখবা জেনেভা দাগায় ফেলছে, কারণ অনেকেই জানে হু হচ্ছে জেনেভাতে। মনে রাখবা, এটা মনে রাখার টেকনিক যে জেনেভার ডাব্লিউ আর ও, লাস্টে ডাব্লিউ পরে ও, তারপর IOU এরকম থাকলে এগুলো ফার্স্ট এরকম থাকলে অ্যান্সার জেনেভা হয়, ঠিক আছে? এগুলো নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। কিন্তু তোমার এখন যেটা আসছে এটা একটু কঠিন হয়ে গেছে, যে দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়াতে তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, এটা শুধু এই যে সাউথ এশিয়ানদের জন্যই। এই আঞ্চলিক অফিসটা কোথায়? সাউথ এশিয়ার মধ্যে সেরা কান্ট্রি কোনটা বলো তো, দেখি তো তোমরা পারো কিনা। সাউথ এশিয়ানদের মধ্যে সেরা কান্ট্রি কোনটা? সেটা হচ্ছে ভারত। তাহলে অবশ্যই ইয়াটা ভারতেই হবে, তা সদর দপ্তর, তাই না? এগুলো কিন্তু কমন সেন্স দিয়ে বলা যায়। আচ্ছা, আর যেগুলো হচ্ছে ভারতে না সেগুলো আমরা মনে রাখবো, সাউথ এশিয়ানদেরই কিন্তু ভারতে না, বাংলাদেশেও আছে। আচ্ছা, এই যে বলতে না বলতে চলে আসছে হু হচ্ছে জেনেভাতে। জেনেভা কোথায়? জেনেভা সুইজারল্যান্ডে। এখন এই যে দেখো টেকনিকটা, যে সংস্থার শুরুতে ডাব্লিউ আর ও আছে তাদের সদর দপ্তর কিন্তু জেনেভা, ডাব্লিউ আর ও। ইভেন এখানে ব্যতিক্রম লিখছে আসলে না, যদি আই আর ও থাকে তাইলেও এটা জেনেভা হবে, বা IU থাকলেও জেনেভা হবে। এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, কোনো প্রবলেম নেই, কোনো প্যারা নেবা না। আজকে আমি কেন বললাম না, কারণ বেশি প্যারা হয়ে যাবে, কারণ আজকে তো আন্তর্জাতিক পড়াচ্ছি। আর এই যে ব্যতিক্রম এইটা ছিল যে লন্ডনে যেসব সদর দপ্তর, ঠিক আছে? যে IO, আমি বললাম তোমাদেরকে IO থাকলে জেনেভা হবে, তখন তোমরা বলবে যে মিস এটা কি, তাই না? এটা হচ্ছে ব্যতিক্রম লন্ডনে, ঠিক আছে? AM থাকলে লন্ডন, এগুলি মনে রাখবে, টেকনিক দিয়ে দিচ্ছে IM কমন, ঠিক আছে? পড়বা। আচ্ছা, কমন দিয়ে কমনওয়েলথ, ঠিক আছে? তাহলে এটা একটু দেখে রাখবা নাকি বলো তো, একটু মুখস্থ করে ফেলো সদর দপ্তর, যাদের এটা তো ইতিমধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা, অনেকবার বলছি। WO থাকলে কি হয় বলো তো? WO থাকলে হচ্ছে তোমার এই জেনেভাতে হবে, এবং আমি আরও বলছি যে IO থাকলে, IU থাকলে, ঠিক আছে? এখন আরেকটা কথা হচ্ছে IMO, এই যে IM কমন, মানে IM কমন। দেখো লন্ডনে আমরা সবাই যেতে চাই, ওখানে গিয়ে আমরা সবাই কমন হইতে চাই,
যেটা আমাদেরকে যাতে কেউ বাংলাদেশি না ভাবে। আই এম কমন হইতে চাই না, বলো তো, বলো। লন্ডনে আমরা সবাই যেতে চাই এবং ওখানে গিয়ে আমরা সবাই কমন হইতে চাই। আই এম কমন, ওখানে গিয়ে যাতে কেউ না বলে আর তুমি বাংলাদেশি, একটু আলাদা চোখে দেখবে, একটু ইউনো। সো আই এম কমন হইতে আমরা চাই। সো আই দিয়ে হচ্ছে আই এম ও। আই এম বললেই তো পুরোটা ওয়ার্ডে আই এম ও চলে আসে, তাই না? আই এম কমন, আই এম সেটা হচ্ছে এ এম, হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ এম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? দেখো তো বুঝতেছো কিনা, অনেক দাগাদাগি করে ফেলতেছি, খেয়াল করো। আই এম কমনে আই এমও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন দিয়ে হচ্ছে কমনওয়েলথ। এখন বলতো বাংলাদেশ কমনওয়েলথের সদস্য কখন হয়েছে? 1974 সালে, 74 না 72 সালে, দেখে নিবা। আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সংস্থা, এটা তো মেডিকেল আসছে, যে বাংলাদেশ এটার সদস্য হয়েছে। এটা হচ্ছে বিশ্ব সংস্থাগুলোর মধ্যে প্রথম, যেটা বাংলাদেশ যুদ্ধের পরে ইমিডিয়েটলি হয়েছে সদস্য। এখন কথা হচ্ছে তোমরা এটা মুখস্থ করবা, কমনওয়েলথ থেকে কোশ্চেন আসছে মানে কি এবার আসার সম্ভাবনা অনেক বেশি। এবার দিয়ে দিল কমনওয়েলথের কি সদর দপ্তর কোথায়? তোমার আনসার কী হবে? লন্ডন, কারণ ওই যে লন্ডনে গিয়ে আমরা হইতে চাই আই এম কমন। আচ্ছা, কোন সংস্থার ইউএন কিংবা ইএফ যুক্ত থাকলে সেটা সদর দপ্তর নিউ ইয়র্ক হবে? আমরা এটা একটু পড়ে ফেলি, ঠিক আছে? তাহলে কী পড়ে ফেলবো? যে ইউএন আছে, লাইক দেখো এই যেখানে ইউএন আছে, লাস্টে তোমার ইএফ যুক্ত হলে, ইএফ, এই দেখো ইএফ পাইলা লাস্টে বা ভিতরে, এখানে ইউএন আছে, এই দেখো ইএফ পাইছো। আচ্ছা, ইউএন আছে সামনে, এখন এফ আছে, এফ। আচ্ছা, ইউএন, শুধু ইউএন, তাহলে এদের সদর দপ্তর হবে নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক একটা পশ সিটি না, বলো তো? নিউ ইয়র্ক একটা পশ সিটি কিনা? অবশ্যই একটা পশ সিটি। এবং এই পশ জিনিসগুলো ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএন, মানে সবচেয়ে জোস অর্গানাইজেশনগুলো কোথায় বলো তো? নিউ ইয়র্কে। অনেকে দেখবে এমনিই মনে রাখে, কিন্তু তারপর আমরা একটা জোস টেকনিক দিলাম, ইউএন সাথে মাঝখানে ভেতরে ইএফ থাকলে বা শুধু ইউএন থাকলেও চলবে, থাকলে এটার সদর দপ্তর হবে নিউ ইয়র্ক। কমনওয়েলথভুক্ত দেশটি আয়তনে বৃহৎ, বলো তো? কানাডা আয়তনে বৃহৎ, খুবই ইম্পর্ট্যান্ট। কমনওয়েলথের দেশের মধ্যে কানাডা সর্ববৃহৎ। কানাডার আয়তন বলে দিছে, যেটা কোনো প্রয়োজন নাই। দেশটি 10টি প্রদেশ, এত কিছু জানা দরকার, শুধু এটাই জানতে হবে, দেখছো? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমার কমনওয়েলথ নিয়ে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি যা প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতেছি যে আমাদের সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট। এই যে বিশ্ব সংস্থাগুলো, আমি এগুলো বুঝাইতে পারবো না, এবং তোমরা লিখে নাও। এবার বিশ্ব সংস্থা থেকে আন্তর্জাতিক একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন থাকবেই, মানে আন্তর্জাতিক বললেই বিশ্ব সংস্থাগুলোই আসে, কারণ দেখো বাংলাদেশ এগুলোর সাথে কানেক্টেড, বাংলাদেশ রিলেটেড আন্তর্জাতিক, আর মেডিকেল তো একটু বাংলাদেশ বেসড, বাংলাদেশের উপর ঝোঁক বেশি, তাই না? সো বুঝতেছো, সব কিছু মিলায় আমার খুবই ইম্পর্ট্যান্ট এই বিশ্ব সংস্থা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা পড়ো, তোমরা যদি মনে করো যে আন্তর্জাতিক বাদ দাও, যা করো, কিন্তু এই সংস্থাগুলো একটু পড়ো। এবং এই যে কমনওয়েলথ ভুক্ত দেশ আয়তনের সর্ববৃহৎ কানাডা চলে আসছে, এটা কিন্তু একটা কঠিন কোয়েশ্চেন, তাই না? অনেকে দেখবে কমনওয়েলথে কয়টা কান্ট্রি ওটাই জানে না, ঠিক আছে? তোমাদের কমনওয়েলথের টোটাল কান্ট্রি জানতে হবে কয়টা। আচ্ছা, কানাডা হচ্ছে প্রথম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেখছো কি বললো? লিলি ফুলের দেশ, ম্যাপল পাতার দেশ কানাডা, আয়তনে বিশ্বের দ্বিতীয়। জানতা এটা? কেউ জানতা? রাশিয়া মনে হয় সর্ববৃহৎ। তাহলে আমি একটু বুঝলাম না, চীন সেকেন্ড হওয়ার কথা না? এই ইনফরমেশনটা আমি একটু গ্যাপ রাখলাম। তাহলে তোমাদের কাজ কি বলো তো? তোমাদের কাজ হচ্ছে কি জানা, যে কমনওয়েলথের সবচেয়ে আয়তনে বৃহৎ কানাডা, ঠিক আছে? এই যে অনেকে ভারত দাগাই দিবে ইমোশনাল হয়ে, না, ভারত আসলে অন্যান্য কান্ট্রির তুলনায় ছোট, বাংলাদেশে তাকাইলে বড় বড় লাগে। আচ্ছা, সির ড্যাব বলো তো, এটা তোমাদের পারা উচিত। এই যে ড্যাব ঢাকার দিয়ে রাখছে কেন? ঢাকা দেখে, তাই না? এখন সির ড্যাপের আসলে দিয়ে ডেভেলপমেন্ট বোঝায়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এমনি একটু জানতে হবে, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট। দেখো রুরাল, এই তো একটু গ্রাম টাম, এগুলো তো বাংলাদেশি হবে নাকি? ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। আচ্ছা, সো এই সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল, এটা একটু পড়ে ফেলবা। এএপিপি, অ্যাসোসিয়েশন অফ এশিয়ান পার্লামেন্টস ফর পিস। আইসিডিডিআরবি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো ঢাকাতে, এগুলো পড়তেছি কেন? কারণ ঢাকাতে এদের সদর দপ্তর ঢাকাতে। আইসিডিডিআরবি মাত্র বলছি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া। এই যে ডায়রিয়া, বাংলাদেশে মানে ম্যাক্সিমাম মানুষ দেখবে ডায়রিয়াতে হসপিটালে ভর্তি হয়েছে, ঠিক আছে? ICJSG, এই যে জুট, একটু আগে আমি পাট নিয়ে কথা বলছি, বাংলাদেশ পাট রপ্তানিতে শীর্ষে, ঠিক আছে? আর সার্ক মেটেরোলজিক্যাল, খুবই ইম্পর্টেন্ট। মেটেরোলজিক্যাল মানে আবহাওয়া, এই আবহাওয়াটা বাংলাদেশে আছে। সার্ক সদর দপ্তর না, কিন্তু মেটেরোলজিক্যাল সেক্টরটা বাংলাদেশে আছে। আর কি? তাহলে আমরা একটু কিওয়ার্ডগুলো জানবো, এইখান থেকে আমরা রুরাল ডেভেলপমেন্টটা নিতে পারি। অ্যাসোসিয়েশন অফ এশিয়ান পার্লামেন্ট, দেখো সব এশিয়ান পার্লামেন্টস ফর পিস অ্যাসোসিয়েট করবে বাংলাদেশে, বিশ্বাস হয়? এটা কিন্তু একটা গর্বের কথা। আর এখানে ডায়রিয়া, এখানে জুট, এখানে মেটেরোলজি। সার্ক দেখি চিল্লানো যাবে না, মেটেরোলজিটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই জিনিসটা আমি কত স্টার দিব বলো? হয়েছে? এটা বুঝছো? এটার ইম্পর্টেন্স বুঝো? 100 যদি বলো 100, বলো কত হয়, ভ্যালু কত? যতই হোক
ওই ততটুকু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সিড্যাপ, এএপিপি তো বলাও ইজি, অ্যাসোসিয়েশন অফ এশিয়ান পার্লামেন্টস ফর পিস, আইসিজিআরবি, আইসিজিএসজি, এসএমআরসি, ঠিক আছে? তাহলে তো পড়লা। আর কি পয়েন্টগুলো আমি তো ইয়েলো কালার হাইলাইটার দাগাই দিলাম, তাই না? তাহলে তো হবে। আমার তো মনে হয় মানে প্যারা নেওয়ার তো কিছু নাই, তাই না? যারা প্যারা নিতেছো, কয়টা আছে টোটাল? 5টা আছে ঢাকাতে। সেই 5টা আমাকে বলো তো কী কী, বলো এখানে বলো। জুট, আমার সবচেয়ে আগে জুটই মনে পড়লো। এরপর হচ্ছে ডায়রিয়া, বাংলাদেশে অনেক ডায়রিয়া হয়। তারপরে যে অ্যাসোসিয়েশন, সব কান্ট্রিরা একসাথে, এশিয়ার কান্ট্রিগুলো অ্যাসোসিয়েট করবে বাংলাদেশের চেয়ে গর্বের কথা কি হয়? তারপর জুট, ডায়রিয়া, তারপর কি বললাম ওই যে সিড্যাপ, সিড্যাপের দিদি ঢাকা না আসলে ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সিড্যাপ, সিড্যাপই লিখে দিই, সিড্যাপ। আর এটা কি? আইসি যে, এরপর মনে নেই, কোনো দরকার নেই আসলে, শুধু জুটটা মনে রাখো। আচ্ছা, ডি দিয়ে ডায়রিয়া, হচ্ছে আইসিডিডিআরবি। আর কি বলো তো, আমি তো ভুলে গেছি সব। আর অ্যাসোসিয়েশন ছিল এএপিপি। আর কি? আর কিছু বাংলাদেশে হয় না? আমার তো মনে নাই, একটা মনে নেই মনে হয়। এই যে সার্কেটটাই মনে নেই, দেখছো? মেটেওরোলজিক্যাল, এটাই মনে নেই। এসএমআরসি মনে নেই, দেখছো? তোমাদের নিশ্চয়ই মনে ছিল। আচ্ছা, আমার তো মানে ব্রেন খুবই বাজে। আচ্ছা, জাতিসংঘের কোন দেশের ভেটো ক্ষমতা নেই? জাপানের, অফকোর্স। তুমি দেখো বাঘা বাঘা দেশ এখানে দাঁড়ায় আছে, এর মাঝখানে জাপান চান্স পাবে? তুমি আমাকে বলো তো, একটু কমন সেন্স তো দাগানো যায়, যাদের অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল নিয়ে আইডিয়া আছে ভালো। তাহলে কোনটার ভেটো ক্ষমতা নাই? জাপানের, ঠিক আছে? আর এই যে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কথা না। এই 5টা স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র। তাহলে দেখো যুক্তরাজ্য রাষ্ট্র সবই আছে, রাজ্য রাষ্ট্র সবই আছে, ইউএসএ, ইউকে সবই আছে। চীন, ফ্রান্স, রাশিয়া। চীন, একটা মজার কথা শুনো। তোমার এই দুজনের তো ঝগড়া, এই দুইটা তো ঝগড়া, তাই না? ও একটা ভেটো, ও যদি ভেটো দেয় তাহলে ও চুপ থাকবে, আবার ও ভেটো দিলে ও চুপ থাকবে। এটা কিন্তু মানে পুরো পৃথিবীতে সবাই জানে যে এই দুটার ফাইট চলে। পৃথিবীতে সেরা হইতে চাই, একটু যেমন বললাম এরো ফ্লাইট, বিমান এয়ারলাইন্সে যে ও 1 নম্বর হইতে চায়, ভেরি ট্রু। আর চীন, ফ্রান্স, এই যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে যে অনেক মারপিট করতেছিল, এরা খুব শান্ত ছিল। চীন, যুক্তরাষ্ট্র, ওরা খুব শান্ত ছিল। তাহলে ভেটো দিবে কে? তোমরা বুঝে গেছো, রাশিয়া ভেটো দিবে। রাশিয়া কিন্তু ভেটো দিছিল যে এইগুলো কী হইতেছে বাংলাদেশের মানুষের সাথে মুক্তিযুদ্ধে, হ্যাঁ, পাকিস্তান এগুলো কী করতেছে। তো এই ভেটো দেওয়াতে কিন্তু ইউএন একটু সজাগ হয়েছে, ঠিক আছে? যদি আমরা ওইভাবে খুব নীরব ছিল ইউএন, আমাদের মুক্তিযুদ্ধে কোনো হেল্প পাইনি, আমাদেরকে রাশিয়া অনেক হেল্প করছিল, রাশিয়ার, ভারত। আচ্ছা, তাহলে এই 5টা স্থায়ী সদস্যের নাম কীভাবে মনে রাখছে আমরা, বলো তো? মনে রাখাই তো খুবই ইজি। কেন? কারণ ইউকে, ইউএসএ তুমি লিখে ফেললা। আর ইউএসএ লিখা মানে কি? ইউএসএকে ভেটো দিলে আরেকজন হুট করে চলে আসবে, ভেটো দিবে না, শান্ত থাকবে। বা আরেকজন ভেটো দিলে তো ওই মানুষটাকে বা দেশটাকে রাশিয়া। সেই সাথে মনে রাখবা চিফ গেস্ট মানে চায়না, ফ্রান্স, ঠিক আছে? আচ্ছা, তারপর কোন ব্যক্তি খেলোয়াড় নন? এই কোশ্চেনগুলো না আসলে অনেক টাফ হয়ে যায়। এখানে এই সচিনকে ছাড়া আমরা কাউকেই চিনি না, অ্যাটলিস্ট আমি তো চিনি না। তো ডি নাম্বার হচ্ছে ডেভিড বেকহাম। ডেভিড বেকহাম একজন ইংরেজি প্রাক্তন পেশাদার ফুটবলার, দেখছো? এখন কথা হচ্ছে ডেভিড বেকহামকে কিন্তু অনেকেই চিনো, আমিই চিনি ডেভিড বেকহাম অ্যাজ আ ফুটবলার, ঠিক আছে? এটা কিন্তু মানে যারা অ্যাটলিস্ট ফুটবল নিয়ে নলেজ রাখো বা ক্রিকেট, এগুলো একটু, আমি তো বলবো খেলাধুলা নিয়ে নলেজ রাখাটা উচিত, যাই বলো, ঠিক আছে? এই ডেভিড বেকহাম হচ্ছে কোনো ক্রিকেটার নন, তিনি পেশাদার ফুটবলার, ঠিক আছে? বেকহাম কিন্তু আমি যতদূর জানি বেকহাম, তো ঠিক আছে, এই ডেভিড বেকহাম কিন্তু অনেকেই তোমরা জানো খেলা সম্পর্কে আইডিয়া রাখো, তারা কিন্তু অনেকে দেখবা যে বেকহাম তো ফুটবলার, বেকহাম এখানে কেন, তাই না? অনেকে বলবা, তখন দেখবা দাগায় ফেলতে পারবা। কিন্তু যারা হচ্ছে এই যে এগুলো জানো না, কোনো প্রবলেম নেই, তারা কিন্তু এই যে সুন্দর করে বেকহামটা দাগায় দিতে পারতেছো। ওকে, সচিন তো সবাই জানো ক্রিকেটার। এখন এই যে আমি যেটা যেভাবে চিনি আর কি, বেকহামের ছেলের নাম হচ্ছে ব্রুকলিন বেকহাম, ঠিক আছে? ব্রুকলিন বেকহাম, সেখান থেকে আমি জানি যে বেকহাম ফুটবলার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অনেক কথা বললাম। 14-15 বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, খুবই খুবই ইম্পর্টেন্ট। শোনো, স্বাস্থ্য রিলেটেড যা কথা, এটা হোক আন্তর্জাতিক, হোক বাংলাদেশি, হোক চায়নার কথা, জানতেই হবে। কেন জানতে হবে? কারণ স্বাস্থ্য, তুমি একটা পরীক্ষা দিতেছো মেডিকেল, সেটা তো স্বাস্থ্য রিলেটেড রে ভাই, সব পড়ো সব। এবং এই যে বায়োলজিতে যে তোমার যে ভ্যাকসিন চ্যাপ্টারটা আছে, খুবই ইম্পর্টেন্ট, প্রতিরক্ষা চ্যাপ্টারটা। এবং জুলজির প্রতিটা চ্যাপ্টারই আমি বলবো ইম্পর্টেন্ট। ওই যে ঘাস ফড়িং, হাইড্রা, ফার্স্ট চ্যাপ্টার, এগুলা থেকে আমি বলবো যে স্বাস্থ্য রিলেটেড, হার্ট, মানে যেগুলো মানুষের দেহের সাথে রিলেটেড, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কারণ এগুলো তোমার একই সাথে জিকেও কাভার দেয়, একটু এক্সট্রা পড়তে পারলে জিকেও কাভার দেয়। অনেক কথা বলছি, এত কথা শোনা লাগবে না। কি শুনবা শুধু? সব কথার এক কথা কি, আমাদেরকে কি পড়তে হবে? স্বাস্থ্যটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, এটাই, স্বাস্থ্যটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। ওকে, এই যে 1 এপ্রিল, এপ্রিল ফুল দিবস, সবাই জানো না এই জিনিসগুলো? তোমরা সবাই জানো
পহেলা ডিসেম্বর এই জিনিসটা কি মুক্তিযোদ্ধা দিবস আমাদের জন্য, আর বিশ্ব এইডস দিবস খুবই খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এগুলো তোমাদের জানা আছে। আর 7ই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস, এটা এবার চলে আসতে পারে। কেন চলে আসতে পারে? কারণ বিমান অনেক ইম্পর্টেন্ট। বেসামরিক বিমান দিবস অনেক ইম্পর্টেন্ট, 7ই ডিসেম্বর। লাকি 7, লাকি 7। বলো, প্লেনে চড়াটা একটা লাক না? আমরা সবাই প্লেনে চড়তে পারি না, যারা চড়তে পারে তারা লাকি। এবং লাকি 7, এবং বছরের লাস্ট ইয়ারে তো জমে গেল ব্যাপারটা যে হ্যাপি নিউ ইয়ারটা ওই দেশেই করবা তুমি, হ্যাপি নিউ ইয়ারটা ওই দেশেই করবা। সো খুবই জোস ব্যাপার স্যাপার নাকি বলো তো? সো আমার মনে হয় এটা মুখস্থ হয়ে গেল এতগুলো কথার সাথে সাথে। 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। বলো, নোবেল প্রাইজ পড়বা কিনা পড়বা না বলো, আমাকে সবাই জানাও। অবশ্যই পড়বা। এই বছর 24 সালে নোবেল প্রাইজ কারা পাইছে সেই লিস্ট তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখন তোমাদের শুধু মানে পড়তে হবে, এটাই হচ্ছে কথা।